ইরানে ফের ভয়াবহ হামলা, কয়েকটি শহরে বিস্ফোরণ। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদির আক্রমণে নিহত বেড়ে 24। হরমুজের বিষয়ে কঠোর অবস্থানে ওয়াশিংটন, তেহরান। গাজায় দখলদার বাহিনীর হামলা অব্যাহত, শিশুসহ নিহত 3, আহত 29। পশ্চিম তীরেও আগ্রাসন, ঘরবাড়ি ও স্কুল না ভাঙার আবেদন খারিজ ইসরায়েলি আদালতের। রুশ তেল শোধনাগার ও সামরিক অবকাঠামো ইউক্রেনের হামলা, পাল্টা আঘাত মস্কোর। যুদ্ধবন্ধে পুতিনের ইচ্ছা নেই, অভিযোগ জেলেনস্কির। মূল সমস্যার সমাধান চায় ক্রেমলিন। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত নেই পিলো, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মিয়ানমারের জান্তা বাহিনীর আগ্রাসনে নিহত 3। এবং ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি রাহুলের। ভিত্তিহীন অভিযোগ বলছে মোদী সরকার। প্রশ্নফাঁস বিরোধী সংশোধন বিল পাস। এবারে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামল সৌদি। আমেরিকার সাথে জোট বেঁধে হামলা চালালো ইরাকে। মুসলিমরা কি নিজেদের বিরুদ্ধেই লড়াই করবে? ইরানকে 400-রও বেশি বিমান বিধ্বংসী মিসাইল দিচ্ছে চীন। খামেনির দেশের পাশে কি 2 পরাশক্তি রাশিয়া চীন? ভয়ে কেন আমেরিকা? ফিলিস্তিনি হত্যাকারী নেতানিয়াহুর বিরুদ্ধে এবারে ক্ষোভে উত্তাল খোদ ইসরায়েলের রাজপথ। তারা পারবে কি হত্যাযজ্ঞ বন্ধ করতে? এবারে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামল সৌদি আরব। আমেরিকার সাথে জোট বেঁধে মঙ্গলবার তারা হামলা চালায় ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর উপর। এদিন ইরাকের 7টি প্রদেশে হামলা চালিয়ে 20 মিলিশিয়াকে হত্যা করে সৌদি মার্কিন বাহিনী। তবে যথারীতি চুপ বসে নেই ইরানও। জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে দাবি উঠেছে রাশিয়ার পর চীনও সরাসরি ইরানকে সামরিক সহায়তা দিতে যাচ্ছে। ফলে সংঘাত আরও ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আমেরিকা ও ইরান কি দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে হাঁটছে? ইরানের সাথে কেন সৌদির বিশ্বাসঘাতকতা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানিতে পা দিয়ে মুসলিমরা কি নিজেরা নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করবে? এবার ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল সৌদি আরব। দীর্ঘ 5 মাস যুদ্ধ এড়িয়ে থাকলেও মঙ্গলবার ভোরে ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর ওপর হামলা চালায় আমেরিকা ও সৌদি আরব। এদিন 2 দেশের যৌথ বাহিনী ইরাকের বাগদাদ, বসরা, নিনওয়াহ, কিরকুক, কারবালা, ওয়াসিদ ও দিয়ালা প্রদেশে ইরান সমর্থিত আধা সামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর অবস্থান লক্ষ্য করে টানা 1 ঘন্টা ধরে বিমান হামলা চালায়। এতে মিলিশিয়া গোষ্ঠীটির হতাহতের সংখ্যা 50 ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, টানা 5 মাস যুদ্ধ এড়িয়ে চলা সৌদি কেন হঠাৎ সংঘাতে জড়িয়ে পড়ল? আমেরিকা কি কৌশলে পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দিতে চাইছে? ইরাকে হামলার পক্ষে সাফাই গেয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক বাহিনী এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইরাকের 30টিরও বেশি ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মদদে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরব ও মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে সেন্টকম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় অযৌক্তিক হামলা চালানোই ইরাকে হামলা চালাতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরাসরি ইরানে হামলা না চালালেও হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগামী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী। IRGC। ইরানের ছোড়া 5টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে জর্ডান। মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও তেহরানের ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হামলার দায় স্বীকার করেছে ইরানের বিপ্লবী বাহিনী। এর আগে হরমুজ প্রণালীতে ইরানগামী জাহাজে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছিল IRGC। নতুন করে পাল্টাপাল্টি হামলায় যখন আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য, তখন ইরানকে সরাসরি অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন, এমনটাই দাবি উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই চীনের তৈরি কাঁধে বহনযোগ্য 400টির বেশি বিমান বিধ্বংসী মিসাইল ইরানে পৌঁছাবে। এর আগে ইরানের আরেক মিত্র রাশিয়ার বিরুদ্ধেও তেহরানকে সরাসরি অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ তুলে কাস্পিয়ান সাগরে ইরানি একটি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে 2 পরাশক্তি চীন ও রাশিয়ার কাছ থেকে সরাসরি সামরিক সহায়তা পাবে ইরান।
আর মার্কিন হামলার জবাবে শুধু মধ্যপ্রাচ্য জুড়ে হামলা নয়, হরমুজ প্রণালী নিয়ে ওমানের নয়া যৌথ বন্দোবস্তের প্রস্তাব ফিরিয়ে দিয়ে খামেনির দেশ আবারও বুঝিয়ে দিল ইরানিরা কারো কাছেই মাথা নোয়াবে না। হরমুজে আগেও ইরানের একচ্ছত্র আধিপত্য ছিল, ভবিষ্যতেও তাই থাকবে। ওমানের পক্ষ থেকে পাওয়া যৌথ প্রস্তাবের জবাবে হরমুজ প্রণালীর একটি রুট পুরোপুরি এবং অন্য একটি রুটের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দিয়েছে তেহরান। খামেনির দেশ যেভাবে হরমুজে নিজেদের আধিপত্য ধরে রেখেছে, ঠিক সেভাবেই এবার মধ্যপ্রাচ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেও একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের মতোই বাব আল মান্দ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা করছে তারা। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় একের পর এক হামলা, হরমুজের পর বাব আল মান্দো পুরোপুরি অচল হওয়ার শঙ্কায় এরই মধ্যে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। আর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে আরো বড় যুদ্ধ শুরুর যে আশঙ্কা করছেন বিশ্লেষকরা, তা সত্যি হলে আবারও ভয়াবহ তেল সংকটে পড়বে গোটা বিশ্ব। এবার আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানকে 400-রও বেশি বিমান বিধ্বংসী মিসাইল দিচ্ছে চীন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলছে চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল পাচ্ছে তেহরান। তবে এমন দাবি অস্বীকার করেছে চীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাস ধরে চলা সামরিক উত্তেজনার পর নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে ইরান। এ লক্ষ্যে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ম্যান প্যাডস সংগ্রহের উদ্যোগ নিয়েছে তেহরান। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তান ভিত্তিক সামা টিভি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ইরানে পৌঁছাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় ইরান 300 থেকে 400টি ম্যান প্যাডস সংগ্রহ করবে। এর মধ্যে QW-12 ও FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র রয়েছে। পুরো চুক্তির আর্থিক মূল্য ধরা হয়েছে প্রায় 60 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলার। সামরিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সংঘাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামোতে হামলার পর দেশটির স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। ফলে এখন দ্রুত মোতায়েনযোগ্য ও তুলনামূলক কম ব্যয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান। সূত্রগুলোর দাবি, এই চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝংসিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে চীনা সরবরাহকারীদের যোগাযোগ স্থাপনে সহায়তা করেছে বলে জানা গেছে। যদিও চুক্তির আনুষ্ঠানিক নথি বা সরাসরি সরকারি নিশ্চিতকরণ এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে এ ব্যাপারে চীনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র সরবরাহের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। বেইজিংয়ের দাবি, তারা সবসময় আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে। ফলে ইরানে এ ধরনের অস্ত্র সরবরাহের অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি তাদের। একই সঙ্গে পাকিস্তানের সামরিক জনসংযোগ বিভাগ ISPRও এ বিষয়ে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, চীন থেকে ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানান্তরে পাকিস্তান জড়িত এমন দাবি সম্পূর্ণ মনগড়া ও অসত্য। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে পাকিস্তানকে সম্ভাব্য ট্রানজিট রুট হিসেবে উল্লেখ করা হয়। ইসলামাবাদ এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকরা বলছেন, ম্যান প্যাডস আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো কাঁধে বহন করে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় এবং খুব অল্প সংখ্যক জনবল দিয়েই পরিচালনা করা সম্ভব। স্থায়ী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এগুলো দ্রুত মোতায়েন করা যায় এবং অবস্থান পরিবর্তনের সুবিধা থাকায় শত্রুপক্ষের জন্য শনাক্ত ও ধ্বংস করা তুলনামূলক কঠিন। বিশেষ করে নিচু আকাশসীমা দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে এসব অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইরানে ফের ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড আক্রমণের বিষয়টি নিশ্চিত করে। এদিকে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ইরানের IRGCর 4 সদস্য আছেন বলে জানা গেছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি বেশ কয়েকটি তেলবাহী জাহাজের চলাচল আটকে দিয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদির হামলায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোটা মধ্যপ্রাচ্য। বিভিন্ন গণমাধ্যমের খবর, আক্রমণে হতাহতের সংখ্যা বেড়েছে। নিহতদের মধ্যে ইরানের IRGCর কয়েকজন সদস্য আছেন বলেও জানা গেছে। একে নিজেদের সার্বভৌমত্বের ওপর বিপজ্জনক আক্রমণ হিসেবে উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে বাগদাদ ও তেহরান।
হরমুজ প্রণালী ঘিরেও প্রতিদিন বাড়ছে উত্তেজনার পারদ। ইরানি বন্দরের উদ্দেশ্যে যাওয়া 20টি বাণিজ্যিক জাহাজ ঘুরিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সেন্টকম। এছাড়া 2টি জাহাজ থামিয়ে দিয়েছে এবং আরও 2টিতে উঠে তল্লাশি চালিয়েছে মার্কিন সেনারা। এমন অবস্থায় প্রণালীতে নিজের অবস্থান কঠোর করেছে ইরানও। আইআরজিসির সতর্কবার্তা উপেক্ষা করায় প্রণালীতে 3টি তেলবাহী ট্যাঙ্কার থামিয়ে দেওয়ার দাবি করেছে তারা। তেহরানের ওপর একযোগে সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে কঠোর আঘাত হানার হুমকি দিয়ে বলেছেন এবার আঘাত হানার পালা যুক্তরাষ্ট্রের। তার এমন হুমকির পরপরই ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনারা। ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে টানাপোড়েনের মধ্যেই ওয়াশিংটন সফরে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে নিজের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরান যুদ্ধ, আঞ্চলিক কূটনীতি এবং ওয়াশিংটনের পরিবর্তিত অবস্থানের পর সেই ট্রাম্প কার্ড আগের মতো কার্যকর আছে কিনা এই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিশ্লেষকদের মতে ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কের টানাপোড়েন এখন ইসরায়েলের আসন্ন নির্বাচনের সমীকরণও বদলে দিতে পারে। বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ককে রাজনৈতিক সম্পদ হিসেবে তুলে ধরেছেন বিনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠার অভিজ্ঞতা এবং ওয়াশিংটনের রাজনীতিতে তার দীর্ঘ যোগাযোগ তাকে ইসরায়েলের অপরিহার্য নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতাও ছিল সেই কৌশলের সবচেয়ে বড় ভিত্তি। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের বাস্তবতা বদলাতে শুরু করায় সেই সম্পর্কের কার্যকারিতা নিয়েই এখন প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ প্রত্যাশা মতো ফল না দেয়ায় ইসরায়েলের মতামত ছাড়াই মধ্যপ্রাচ্যের সমঝোতার পথে ট্রাম্প প্রশাসনের আগ্রহ এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী সমালোচনা বেড়ে যাওয়ায় নেতানিয়াহুর অবস্থান দুর্বল হয়েছে। একই সময় পশ্চিম তীরের বসতি স্থাপনাকারীদের সহিংসতা, তুরস্কের কাছে সম্ভাব্য F-35 বিক্রি এবং সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা নিয়েও দুই দেশের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। এমনকি ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন যুক্তরাষ্ট্র কি বিক্রি করবে তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠককে অনেকেই দেখছেন ভাবমূর্তি পুনর্গঠনের প্রচেষ্টা হিসেবে। লক্ষ্য ইসরায়েলের ভোটারদের দেখানো যে হোয়াইট হাউসের সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট। তবে বিশ্লেষকদের ধারণা প্রকাশ্যে সৌজন্য বজায় থাকলেও ব্যক্তিগত আলোচনায় ট্রাম্প আগের মতো নিরঙ্কুশ সমর্থন দেবেন এমন নিশ্চয়তা নেই। আগামী অক্টোবরেই ইসরায়েলের জাতীয় নির্বাচন, একই সঙ্গে দুর্নীতির মামলার বিচার এবং আঞ্চলিক সংঘাতের চাপও সামলাতে হচ্ছে নেতানিয়াহুকে। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ধরে রাখার সক্ষমতা তার নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে। তবে সাবেক কূটনীতিক ও জনমত বিশ্লেষকদের সতর্কবার্তা, নেতানিয়াহুর বহু বছরের সেই ট্রাম্প কার্ড হয়তো আর আগের মতো নির্ভরযোগ্য নয়। এমনও হতে পারে ভবিষ্যতে ট্রাম্প ইসরায়েলের নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানাতে পারেন। তাই ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের সমীকরণ এখন শুধু কূটনীতির নয়, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিরও গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠেছে। গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় শিশুসহ অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 29 জন। বুধবার উপত্যকার সাথে শরণার্থী শিবিরের আবাসিক ব্লকে বিমান হামলা চালানোর পাশাপাশি একাধিক এলাকায় ড্রোন ও মিসাইল ফেলে দখলদার বাহিনী। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। হেব্রন এলাকায় মাসাফের ইয়াতায় একটি ফিলিস্তিনি বালিকা বিদ্যালয় ও কয়েকটি বসত বাড়ি না ভাঙার আবেদন খারিজ করে দিয়েছেন ইসরায়েলি আদালত। যে কোনো মুহূর্তে ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হবে এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। ইরান কি এবারে রাশিয়ার সাথে মিলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ছে? বিশ্বে কি আরও একটি যুদ্ধের ময়দান তৈরি হবে? কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলার আর এর জেরে তেহরানের কড়া হুমকির পরই উঠেছে এই প্রশ্ন। এতদিন ভূ রাজনীতির মানচিত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের সংঘাত চলছিল দুটি আলাদা সমান্তরাল রেখায়। কিন্তু ইরানের জাহাজে ইউক্রেনের আকস্মিক হামলার পর দুটি আলাদা রণক্ষেত্র এক ফ্রেমে এসে দাঁড়িয়েছে। গত 25 জুলাই কাস্পিয়ান সাগরে ইরানের একটি মালবাহী জাহাজে হামলা চালায় ইউক্রেন। ইউক্রেনের দাবি, হামলার শিকার জাহাজটি ইরান থেকে রাশিয়ায় সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে এটি একটি বাণিজ্যিক জাহাজ। হামলায় একজন নাবিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে তেহরান। ঘটনার পর ইরানি কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান এবং হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। জবাবে ইউক্রেন জানিয়েছে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসা ইরান এখন নিজেকে ভুক্তভোগী হিসাবে উপস্থাপন করতে পারে না।
এ নিয়ে 29 জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, যেখানে বলা হয় এই হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে সরাসরি এক সূত্রে বেঁধে ফেলেছে। এতদিন দুই অঞ্চলের মধ্যে যে পরোক্ষ ও ছায়া যুদ্ধ চলছিল তা এই ঘটনার মাধ্যমে সরাসরি ও উন্মুক্ত সংঘাতে রূপ নিয়েছে। নিউ ইয়র্ক টাইমস সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালী এবং লোহিত সাগরে আগে থেকেই বাণিজ্য জাহাজ সংকট চলছিল। এখন কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে এই ধরনের হামলা বিশ্ব বাণিজ্য ও শিপিং নেটওয়ার্ককে আরও ঝুঁকিপূর্ণ ও অস্থির করে তুলবে, যা জ্বালানি ও পণ্য পরিবহনে বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে। এদিকে চলমান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউস বৈঠক দুটিকে ইতিবাচক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও লেবানন ইস্যুতে মতপার্থক্যের কারণে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক কিছুটা শীতল হয়ে উঠেছিল। ট্রাম্প একাধিকবার লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি উপেক্ষার সমালোচনা করেছেন। তবে ট্রাম্পের সাথে বৈঠক শেষে নেতানিয়াহু ইসরায়েলি গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে এটি তার সেরা বৈঠক। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, এই অভিন্ন লক্ষ্যসহ আরও কয়েকটি বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়া ইরানের সামরিক সহযোগিতা, ইউক্রেনের পাল্টা প্রতিরোধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি সব মিলিয়ে আলাদা দুটি সংঘাত এখন ধীরে ধীরে একই ভূরাজনৈতিক সংকটের অংশ হয়ে উঠছে। কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার ঘটনাটি সেই পরিবর্তনেরই সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। গাজা যুদ্ধ শুরুর পর হামলার পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য বড় দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের উচ্ছেদ অভিযান। নিজেদের নিয়ন্ত্রিত এলাকা ধরে রাখতে কিছুদিন পরপরই রেড লাইন সম্প্রসারিত করছে ইসরায়েল, ফলে উৎকণ্ঠায় আছেন সেখানকার বাসিন্দারা। গাজা শহরের জায়তুন জেলার একটি রাস্তায় ফিলিস্তিনি বাসিন্দা আসেম দাওলা ট্রাকে মালপত্র বোঝাই করছেন। কাছেই ধ্বংসস্তূপের মধ্যে ইসরায়েলের রেড লাইন নির্দেশকারী হলুদ কংক্রিটের ব্লক। দাওয়া বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নিয়ে সপ্তম বা অষ্টমবারের মতো ইসরায়েলি উচ্ছেদ আদেশ এসেছে, আর তাতেই তিনি ও তার পরিবার জায়গা পাল্টাতে বাধ্য হচ্ছেন। আজ সূর্যাস্তের কাছাকাছি সময়ে আমরা অবাক হয়ে দেখলাম যে ইহুদিরা এখানে আমাদের উপর গোলাবর্ষণ শুরু করেছে। পরিস্থিতি খুব খারাপ থাকায় আমরা নিজেদের গুটিয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসি। সারা রাত ধরে গোলাবর্ষণ ও বোমাবর্ষণ চলতে থাকে। গাজা জুড়ে এমন অন্তত 5টি স্থানের মধ্যে জায়তুন অন্যতম, যেখানে বাসিন্দা ও হামাস কর্মকর্তারা বলছেন ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে হলুদ রেখাকে সামনে এগিয়ে এনেছে। পুরুষরা যখন ট্রাকে তাদের জিনিসপত্র তুলছিলেন, তখন নারীরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে সাবধানে পথ করে নিচ্ছিলেন। জায়তুনের বিধ্বস্ত ভবনগুলো ধ্বংসাবশেষের কাছে সম্পত্তির যা কিছু অবশিষ্ট ছিল তা খুঁজে দেখছিলেন। আমি কেন চলে যাচ্ছি? ইসরায়েলি সেনারা কাছাকাছি চলে এসেছিল, সেখানে হলুদ রেখা টেনেছে। আগের দিন ওরা ওখানে হামলা করেছিল আর আমরা চলে এসেছিলাম। জায়তুন সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা জানান, গত 10 দিনে ইসরায়েলি বাহিনী হলুদ ব্লকের সীমানা আরও এগিয়ে এনেছে, যা কয়েক মাসের সংঘাতে বিধ্বস্ত এলাকাগুলোতে নতুন করে বাস্তুচ্যুতির ঢেউ তুলেছে। রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী। জবাবে ইউক্রেনের জ্বালানি ডিপো ও সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত এনেছে রুশ সেনারা। পাশাপাশি অভিযান চালিয়ে দোনেৎস্কের নতুন এলাকা দখলের দাবি করেছে মস্কো। আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার পরও যুদ্ধ চালিয়ে যাওয়ায় পুতিনকে দায়ী করেছেন জেলেনস্কি। অন্যদিকে সংঘাতের মূল কারণ সমাধান না করে সাময়িক যুদ্ধবিরতি মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির রিয়াজান অঞ্চলে দুটি প্রধান তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এতে শোধনাগারগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইউক্রেনের দাবি, হামলা চালানো এই শোধনাগার দুটির বার্ষিক তেল উৎপাদন ক্ষমতা প্রায় 22 কোটি ব্যারেল, যা রাশিয়ার সামরিক রসদ যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। তেল শোধনাগারের পাশাপাশি কয়েকটি শহরের সামরিক অবকাঠামো ও লজিস্টিক্স সেন্টারেও আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। ড্রোন হামলার পর রাশিয়ার অন্যতম বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের গুদাম থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় পণ্য আদান প্রদান। সংস্থাটির দাবি, সাম্প্রতিক ড্রোন হামলায় তাদের অন্তত 7টি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত এনেছে রাশিয়াও। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত একদিনে তাদের সেনারা ইউক্রেনের গোলাবারুদ, জ্বালানি ডিপো, ড্রোন তৈরি ও সংরক্ষণ কেন্দ্র এবং সামরিক কাজে ব্যবহৃত পরিবহন অবকাঠামোতে হামলা চালিয়েছে। এছাড়া আন্তর্জাতিক ভাড়াটে সেনা ও ইউক্রেনীয় বাহিনীর একাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি দোনেৎস্ক অঞ্চলের আরও একটি বসতির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবিও করেছে ক্রেমলিন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আপাতত ক্রিমিয়া পুনরায় দখল করা কিয়েভের প্রধান এজেন্ডা নয়। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন জেলেনস্কি। তিনি অভিযোগ করেন, মস্কোর অনিচ্ছার কারণেই শান্তির পথ তৈরি হচ্ছে না। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন, ইউক্রেন সংঘাতের চূড়ান্ত ফলাফলের উপরই নির্ভর করছে বিশ্বমঞ্চে রাশিয়ার ভবিষ্যৎ ভূমিকা ও অবস্থান কেমন হবে। লেভরভ বলেন, সংঘাতের মূল কারণ সমাধান না করে কোনো সাময়িক যুদ্ধবিরতি মেনে নেবে না মস্কো। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি জানান। দেশটির চেন্নাই এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মত বিনিময় সভায় দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, মালয়েশিয়া থেকেও 5,000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে নেপিদো। তবে এই প্রক্রিয়ার সুনির্দিষ্ট কোনো সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। 2017 সাল থেকে মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতন ও সহিংসতার শিকার হয়ে 13 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। বহু বছর ধরে চলা এই আঞ্চলিক সংকট ও মানবিক বিপর্যয় নিরসনে মিয়ানমারের সঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখা হয়।